আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। হাদির জানাজাকে কেন্দ্র করে আজকে একটা বিপ্লবী সরকার গঠন করার জন্য একটা গোষ্ঠী সব আয়োজন সম্পন্ন করছে। আমাদের কাছে এ পর্যন্ত যে তথ্য আসছে সে তথ্য অনুযায়ী মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে প্রধান করে একটা বিপ্লবী সরকার গঠন করা হইতে পারে এই জানা যায়। এটার সব আয়োজন মোটামুটি সম্পূর্ণ। আমাদের কাছে চারিদিক থেকে অনেক খবর আসতেছে, 2 দিন ধরেই খবরগুলো আসতেছে। এবং এই যে প্রথম আলোতে, ডেইলি স্টারে, ছায়ানট, উদিচি, ভারতীয় হাইকমিশনার ঘেরাও এবং চট্টগ্রামে উপ হাইকমিশনারের বাসভবনে হামলা, রাজশাহীতে হামলা, খুলনাতে হামলা, এগুলো হলো আবার 32 নম্বর ভাঙিয়া একেবারে চুরমার করে দেওয়া। এগুলো একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। এখন বিএনপি অফিসে আগুন দেওয়া হয়েছে, বংশাল আগুন, এখনো কন্ট্রোলে আসে নাই। আগুন এখন দাও দাও করে জ্বলতেছে বিএনপি অফিসে। আজকে শুক্রবার, গতকালকে শুক্রবারে, আজকে তো শনিবার, গতকাল শুক্রবারে হাদির স্মরণে যে একটা শোক সভা আয়োজন করা হয়েছিল, গণজমায়েতের আয়োজন করা হয়েছিল শাহবাগ চত্বরে। সেইখানে আপনারা দেখেছেন, আমরা চিহ্নিত লোকগুলোকে সেখানে আমরা দেখেছি। সে লোকগুলো হলো যিনি আনসারুল্লাহ বাংলার টিমের, কথিত আছে, এটা আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি, যে আনসারুল্লাহ বাংলা টিমের যিনি আধ্যাত্মিক গুরু জসিমউদ্দিন রহমানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, তিনার অসংখ্য ভিডিও ফেসবুক, ইউটিউবে আছে। ওনার বক্তব্য হলো একটাই, মানুষকে নাস্তিক সাব্যস্ত করা আর তার কল্লা কাটা। তো জঙ্গিবাদে কিছু জঙ্গিবাদ মামলায় কিছু জঙ্গি ধরা পড়ার পরে নাস্তিক আখ্যা দিয়ে কিছু লোক বাংলাদেশে যে হত্যা করা হয়েছিল, হুমায়ুন আজাদ সহ আরো অনেকজন আছে, হত্যা করা হয়েছিল। তো সেই সব মামলায় স্বীকারোক্তিতে আসছিল যে জসিমউদ্দিন রহমানীর শিষ্য, তার ভিডিও দেখে তারা উদ্বুদ্ধ হইয়া এই হত্যাকাণ্ড চালাইছে, নাস্তিককে সাব্যস্ত করে হত্যাকাণ্ড চালাইছে। বাংলাদেশে অনেকজনকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন। এই অভিযোগে জসিমউদ্দিন রহমানী দীর্ঘ বছর জেলে ছিল। যে আনসারুল্লাহ বাংলা টিম, এটার নাকি উনি আধ্যাত্মিক গুরু বা প্রধান। এই অভিযোগে উনি জেলে ছিল দীর্ঘ বছর, 12-14 বছর জেলে ছিল। তার মধ্যে উনি এই 5ই আগস্টের পরেও ছাড়া পাই নাই, মনে হয় মাস 6 আগে ছাড়া পাইছে। তো 2024-এর এই গণ অভ্যুত্থানের পরে জেলে তো আর কেউ নাই। ডেস্টিনি রফিকুল আমিন, যে 42 লক্ষ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা মারছে, সে থেকে শুরু করে যত ধরনের অপরাধী ছিল সবাইকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই সুবাদে জসিমউদ্দিন রহমানও জামিনে বেরিয়ে আসছে। এই একজনের দেখলাম, উনি গতকালকে এই হাদির শোকসভায় জুম্মার নামাজের টাইম হয়ে গেছে, জুম্মার নামাজটা কিন্তু সেখানেই আদায় করা হয়েছে শাহবাগ চত্বরে। সেখানে উনি খুতবা দিলেন, জুম্মার নামাজ পড়াইলেন। ওনার বাম পাশে যিনি দাঁড়ানো ছিল, ওনার নাম হলো আতাউর রহমান বিক্রমপুরী। কয়েকদিন আগেও দেখবেন যে উনি
ওই যে টঙ্গীতে মুফতি মহিবুর রহমানকে অপহরণের একটা নাটক সাজাইল যে, এবং পুলিশের উপর চড়াও হইল, ইনি হলো আতাউর রহমান, মুফতি আতাউর রহমান বিক্রমপুরী। ইনারাই দেখছেন কাশিমপুর কারাগারের সামনে যে র্যাব কারারক্ষী সবাইকে গালাগালি করতেছিল ওনার নেতৃত্বে, যে ভিতরে যারা জঙ্গিবাদের অভিযোগে আটকা আছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। ভয়ঙ্কর ব্যাপার হলো, এই মতবাদে বিশ্বাসী অনেক লোককে আমরা কালকে দেখেছি ওখানে। তাহলে কেউ জসিমউদ্দিন রহমানি ওখানে খুতবা দিয়েছে, বক্তব্য রেখেছে, নামাজ আদায় করাইছে, আবার সমাবেশে বক্তব্য রেখেছে, সারাদিন ছিল। মুফতি আতাউর রহমান বিক্রমপুরী ছিলেন। এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে আমরা বিগত আমলে বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়ায় সবখানে দেখেছি, এরকম অনেক লোককে কিন্তু আমরা কালকে ওখানে দেখেছি। এটি হলো আতঙ্কের কারণ। ওইখানে অনেক লোককে দেখেছি আমরা কালকে গালাগালি করতে, যে শুয়োরের বাচ্চা সেনাপ্রধান, তোর জন্য আমরা যা করতে চেয়েছিলাম তা হয় নাই, এখন সেটা আমরা করব। এ বক্তব্য ওখানে আমরা পেয়েছি। এই রাতের আগের রাত্রে সার্জিস আলম একটা পোস্ট দিয়েছে, আর নাসিরউদ্দিন একটা পোস্ট দিছে যে এনসিপি চিনেন তো সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি পোস্ট দিয়েছে যে রেভুলেশন, বিপ্লব, নতুন করে বিপ্লব। কিছুক্ষণ পরে দেখলাম সার্জিস আলম পোস্ট দিচ্ছে যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ নতুন করে সুযোগ করে দিয়েছে। অর্থাৎ এনসিপির এই দুই গুরুত্বপূর্ণ নেতার পোস্টে দেখলাম তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে যে 5ই আগস্টের পরে তারা বিপ্লবী সরকার শহীদ মিনারে নিজেরা গঠন করতে চেয়েছিল, সেটা হয় নাই। আল্লাহ আবার এই 15 মাস পরে তাদেরকে সেই সুযোগ দিয়েছে। আল্লাহর কাছে সার্জিস আলম শুকরিয়া আদায় করে ফেসবুকে পোস্ট দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি পোস্ট দিয়েছে রেভুলেশন বলিয়া। আর এইদিকে একটা জুম মিটিং হয়েছে, জুম মিটিং আমরা যতটুকু জেনেছি, সেখানে পিনাকি ভট্টাচার্য ছিল, সাংবাদিক ইলিয়াস ছিল, শিবিরের নাকি শোনা যাচ্ছে শফিক, ওনার নাম কি মাসুদ, ওনার নামও শফিকুর রহমান মাসুদ আর কি, সে ছিল। আর বাকিগুলোর নাম পাই নাই, তারা সবাই ছিল সেখানে। তো সেখান থেকে মাহমুদুর রহমানকে অ্যাড করা হয়েছে, এবং মাহমুদুর রহমান বলছে যে দেশের প্রয়োজনে যদি তাকে এরকম দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা রাজি আছে, উনি রাজি আছে। এই 2 দিনে এত কিছু ঘটছে সুপরিকল্পিতভাবে, এই কারণে এটা আপনাদেরকে বলে দিলাম। আবার বিএনপির অফিসও আগুন দেওয়া হয়েছে আজকে সকালবেলা। তো প্রিয় দেশবাসী, সবাই চোখ কান খোলা রাখেন। আজকে শনিবার, দেখেন যে, এবং তারা নাকি সরকারের 2 জন উপদেষ্টা এবং সেনাবাহিনী বিভিন্ন স্তরে কথাবার্তা বলেছে। এখন ব্যাপারটা আমাদের কাছে এইরকমই মনে হইতেছে যে দেখেন, তারা যত অগ্নিসংযোগ, মব সন্ত্রাস, নতুন করে এগুলো সব ঘটাইতেছে, সেনাবাহিনী চেয়ে দেখতেছে। এখন যদি সেনাবাহিনী নিউট্রাল হয়ে যায়, তারা যদি ওই শাহবাগে একটা সরকার ঘোষণা দিয়ে দেয়, বিষয়টা কেমন হবে? নাকি ইউনূস সরকারের মদত আছে, সরকার পুরা রাষ্ট্রযন্ত্র ইউনূস সরকারের হাতে, সেনাবাহিনী সহ, এগুলোকে দমন করতে যদি সরকার চায়, কয় ঘন্টার ব্যাপার। সেনাবাহিনী যদি অ্যাকশনে যায় পুলিশ সাথে করে নিয়ে, এটা খুঁজেও পাওয়া যাবে না।
এই এক বেলার মধ্যে এদেরকে আর খুঁজে পাবেন না কোথাও, কিন্তু ডালমে কুচ কালা হয়। এখানেই আমাদের সন্দেহটা যে ডক্টর ইউনূস সরকার কি একটা গেম খেলতেছে, যে এদেরকে দিয়ে একটা সমান্তরাল সরকার ঘোষণা দিয়া তারপরে নির্বাচনটা বন্ধ করে দিয়া উনি হয়তো তাদের ক্ষমতাটা দীর্ঘমেয়াদী করার জন্যে, আনলিমিটেড করার জন্য কি একটা গেম খেলতেছে। না হলে আমরা শুনতেছি তারা তথ্যসূত্র তো দিলাম আপনাদেরকে, তারা সরকার গঠন করবে বলতেছে, নতুন করে সারা দেশে মব সৃষ্টি করতেছে, কিন্তু সরকার থেকে কোনো অ্যাকশন নিতেছে না। প্রিয় দেশবাসী, যাদের কথা বললাম দেশটা তাদের হাতে গেলে কি হইতে পারে, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, লেবানন, এই সমস্ত, লিবিয়া, এই সমস্ত দেশের কথা আপনাদের মনে আছে? যদি থাকে সবাই সজাগ থাকবেন এবং এদেরকে প্রতিরোধ করার জন্য যার যার জায়গার থেকে এখন থেকে প্রস্তুত থাকেন। পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেই লেখা বন্ধ হয়ে যায় না, কলম ভেঙে ফেললেই লেখকের মৃত্যু হয় না, লেখককে হত্যা করলেই কলম থেকে থামে না, কলম এবং লেখককে ভাঙলে এবং হত্যা করলেও নতুন চিন্তার উদ্রেক হয়। তিতুমিরের বাঁশের কেল্লা গুড়িয়ে দিলেই ব্রিটিশ সাম্রাজ্য কায়েম হয়ে যায়নি। তাই যে কোনো সংগ্রামে সবচাইতে বড় শক্তি হচ্ছে বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতার মাধ্যমে যে কোনো অপশক্তিকে পরাজিত করা যায়। আমরা বর্তমানে বাংলাদেশে যা দেখছি এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে যা দেখে আসছি, তা হচ্ছে বাক স্বাধীনতার সবচাইতে বড় বিপর্যয়। সেখানে নেমে এসছে পেশি শক্তি, যারা মনে করে গুলি করলে, আগুন জ্বালিয়ে দিলে, হত্যা করলে কোনো একটি মতবাদের বা চিন্তাধারার অবসান হয়। আমরা কখনোই দেখিনি ইন্টেলিজেন্ট রাজনীতি, আমরা কখনোই দেখিনি বাক স্বাধীনতার প্রতি মর্যাদা। আমরা দেখেছি প্রচারের বিরুদ্ধে প্রচার, আমরা দেখেছি প্রচারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ। তাই বারবার অপশক্তি চাঙ্গা হয়েছে। শেখ হাসিনার সময়ে আমরা দেখেছি মৌলবাদী গোষ্ঠীদেরকে, উগ্রবাদীদেরকে জেলে ভরেছে, আবার তারা বেরিয়ে এসছে এবং বেরিয়ে এসে নিজেদেরকে গাজী, এবং যদি তারা সন্ত্রাস কর্মকাণ্ড করতে গিয়ে মরেছে, তারা এখন হয়ে গেছে শহীদ। ধর্মের, বিশেষ করে ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে তারা জেহাদি বাহিনী গড়ে তুলেছে এবং বাংলাদেশের তাই আছে অপশক্তির উত্থান। যারা আবার বাংলাদেশের পতাকা সম্বলিত হেডব্যান্ড পরে, যারা প্রকৃতার্থে বাংলাদেশেই বিশ্বাস করে না, কিন্তু বাংলাদেশের হেডব্যান্ডই পরে বাংলাদেশের পতাকার, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এরাই হচ্ছে রাজনৈতিক মুনাফিক। তারা দেখবেন যখন এই চিৎকার ধ্বনি না দেয়, উগ্র মতবাদ না ছড়ায়, রাস্তাঘাটে মারামারি না করে, তখন তারা রাত দিন স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে। মূল কারণটি কি? কারণ এদের বিরুদ্ধে সবচাইতে বড় শক্তি হচ্ছে আমাদের ৭১-এর স্বাধীনতার চেতনা, আমাদের লাল সবুজের পতাকা। তাই এদেরকে যাতে আক্রমণ করতে না পারি, এরা সেই লাল সবুজের আমাদের পতাকার হেডব্যান্ড পরে। এটা কিন্তু তারা পড়তে ভোলে না, কিন্তু এরাই কিন্তু বাংলাদেশের ৭১-এর স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। এরাই কিন্তু একদিন চিৎকার করবে স্বাধীনতার, বিজয়ের এবং আমাদের জাতীয় এই পতাকার বিরুদ্ধে। আমরা দেখেছি যে আমার দেশ পত্রিকাটাও কার্যত নিষিদ্ধ ছিল, কিন্তু এরা আবার চাঙ্গা হয়ে উঠেছে। কারণ আমার দেশের যে প্রচারণা, তার বিরুদ্ধে যৌক্তিকভাবে প্রচার করতে
বা মুক্ত চিন্তক মানুষদেরকে, সেকুলারিস্টদেরকে, প্রকৃত ধার্মিকদেরকে শেখ হাসিনা সরকার কখনো বাক স্বাধীনতা দিতে পারেননি। এটা ছিল ওনার শাসনের আমলের সবচেয়ে বড় বিফলতা। তার জনসমর্থন ছিল অনেক, উনি আওয়ামী লীগের নেত্রী ছিলেন, ওনার পাশে পুলিশ ছিল, আর্মি ছিল, বিচার ব্যবস্থা ছিল। উনি চাইলে বা ওনার উচিত ছিল প্রকৃত স্বাধীনতার চেতনার মানুষদেরকে এবং মুক্ত চিন্তকদেরকে, প্রকৃত মুসলিমদেরকে, এই সকল উগ্রবাদীদের মুখোমুখি বসিয়ে ডিবেট করানো, আলোচনায় বসানো এবং তাদের কথাবার্তার অসারতা নতুন প্রজন্ম বুঝতে পারত। সেটা হয়নি। যাই হোক, মূল কথায় ফিরে আসি। দেখলাম যে এই সকল জেহাদিরা তারা যমুনার দিকে এগুচ্ছে, অর্থাৎ এখন তাদের টার্গেট হচ্ছে ইউনূস সরকারের পতন ঘটানো। অথচ এরাই ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছে, এরাই এখন ইউনূস সরকারের ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে। মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ইউনূস সরকার চাইছে একটি নির্বাচন হোক, কারণ ইউনূস সরকার হাঁপিয়ে উঠেছে। ইউনূস সরকারের যারা চুরিধারি করার, ওরা চুরি করেছে, পেট ফেটে যাচ্ছে এখন, তাই এখন একটি নির্বাচন দরকার। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, শেখ হাসিনা সরকারের পতনের পরপর আমি বলেছিলাম সকল রাজনৈতিক দলের সন্নিবেশনে একটি সুষ্ঠু স্বাধীন নির্বাচন হওয়া প্রয়োজন, সুষ্ঠু বিচার প্রক্রিয়া চালু করার প্রয়োজন, এবং আমি বলেছিলাম একটি বিপ্লবী সরকার ছাড়া কোনোভাবেই বর্তমান সরকারের বৈধতা দেওয়া যাচ্ছে না। এবং আমি বলেছিলাম প্রয়োজনে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে হলেও একটি সুষ্ঠু নির্বাচন দিক, সেনাবাহিনীর কঠোর হওয়া উচিত। কিন্তু কিছুই হয়নি, সম্পূর্ণ বিফল। ইতিহাসে এর চেয়ে বড় বিফল কোন সরকার বাংলাদেশে আসেনি। আমরা সামনে কি দেখতে পাচ্ছি? সামনে এই আন্দোলন আরো বেগবান হবে, ইল্লু পিঙ্কুরা এটাকে আরো উস্কে দেবে এবং বাংলাদেশে তারেক রহমানের ফিরে আসা দুরূহ হবে। এবং দুরূহ না হলেও যদি সে এসেও পড়ে, তারপরেও তাকে রাজনৈতিক বিরাট বিপদের সম্মুখীন হতে হবে। এটাই ওরা চায়। তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে তারা সহ্য করতে পারছে না। দেখেন, আমি নিজে তারেকের যথেষ্ট সমালোচনা করি, যেমনটি বিএনপির সমালোচনা করি, আমি আওয়ামী লীগের সমালোচনা করব। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হওয়ার জন্য তারেক রহমানের দেশে ফেরা প্রয়োজন, এটা আমি স্বীকার করি। এবং আমি মনে করি বিএনপির আওয়ামী লীগের ঐক্যবদ্ধভাবে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কাজ করা উচিত। বিপ্লবী সরকার আসা উচিত এবং বর্তমানে বিপ্লবী সরকারটা হতে হবে আর্মির তত্ত্বাবধানে। কিন্তু সামনে যে নির্বাচন হবে আমি তা মনে করি না, এখনো আমি মনে করি না। এমনকি তারেক দেশে ফিরা আসাটা কতটা পসিবল আমি এখনো ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার, অথচ পত্রিকায় শফিক তার সাহেব যে চলে পরিচয় গেলেন বেরিয়ে আসছে বিদেশে, এবং এর পরপরই শুরু হলো দেশে তাণ্ডব। আমাদের বাংলাদেশে যদি আপনি শান্তি ফিরিয়ে আনতে চান, যখন আপনি দেখছেন দেশের সরকার সম্পূর্ণ বিফল, দেশে মানুষের যানবাহনের নিরাপত্তা নাই, দেশে কোনো নির্বাচিত সরকার নাই, যখন আপনি দেখছেন সেনাবাহিনীও পদক্ষেপ নিচ্ছে না, তাহলে কি বর্তমান এই সরকার এবং সেনাবাহিনী চাইছেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব জেহাদিদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা নিজেরা নিজেদের স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি? এই সরকার কি তাই চাইছেন? আমি কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু এই যে হাদি মরল, সে কি ভালো মানুষ ছিল? আমি তার সংগ্রাম বা তার আন্দোলন, শেখ হাসিনা পতনের বিষয়গুলো আলাদা রাখতে চাই। কিন্তু যে বিজয়ী হবে সে তো হবে নম্র, যদি সে নিজেকে বিজয় মনে করে থাকে। বিজয় করার চেয়ে বিজয় ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। এই হাদি মৃত্যুর আগ পর্যন্ত প্রায় প্রতিদিন যেভাবে সন্ত্রাসী বক্তব্য দিয়ে গেছে, এটা করব, সেটা করব, মেরে ফেলবো, ফাটিয়ে ফেলবো, দেশ থেকে বিতরণ করে দেব, তেপান্তর করব, এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইসলামের কথা বলেছে, ধর্মের কথা বলেছে, বাট মধ্যে কথা তার কথাতে কখনো আমি সফটনেস দেখি নাই। এখন মরে গেছে বলেই তাকে আমার বসে প্রশংসা করতে হবে, তাকে হিরো বানিয়ে দিতে হবে। নো, হি ওয়াজ নট এ হিরো টু মি। আমি বরঞ্চ তার কথায় প্রচন্ড অসাম্যতা, অসহিষ্ণুতা এবং বর্বরতা আমি লক্ষ্য করেছি। তার মুখে বিদ্রোহী কবিতা মানায় না, মানায়নি। ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স।
সুতরাং এই সন্ত্রাসী ছেলেটার মৃত্যু হয়েছে, কিন্তু তার যাই বললাম, আমি তার এইভাবে অপমৃত্যু সমর্থন করি না, কিন্তু সে সন্ত্রাসী ছিল। বাংলাদেশে গত প্রায় 3 দশকে ইসলামের নামে জঙ্গিরা, যারা মুসলিম বলে আমি বিশ্বাস করি না, এই জঙ্গিরা, যেখানে জামাতেরও হাত ছিল, জামাতের ABCD টিম করে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কে হাজার হাজার ট্রেইনড জেহাদি বাহিনী গঠন করা হয়েছে, যারা অনলাইনের বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, এবং যখন তাদেরকে ডাক দেওয়া হয় তারা হায়নার মতো বেরিয়ে আসে। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা ইলেকশন কোনোদিন চায় না। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো ইলেকশন প্রসেসে আসুক, তারা চায় না, কারণ তারা জনমত নিয়ে কেয়ার করে না। দে ডোন্ট কেয়ার ফর জনমত। তারা হচ্ছে ইয়াং ফ্যানাটিক যোদ্ধা, সন্ত্রাসী, সিম্পল। তাদের ভাষায় সন্ত্রাসী, তাদের স্লোগানে সন্ত্রাসী, তাদের দৃষ্টিতে সন্ত্রাসী, তাদের যেন আগুন বেরিয়ে আসছে চোখ দিয়ে। যদি বর্তমান সরকার, সেটা অবৈধ হোক, যদি এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, যদি সেনাবাহিনী এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সাধারণ জনগণকে, দেশকে রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা হবে। তার জন্য বর্তমান সরকার এবং সেনাবাহিনী দায়ী থাকবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর মিস্টার ওয়াকারের জানা উচিত যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের, জানমালের রক্ষা করার দায়িত্ব আপনাদের, বাক স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের, সিভিলিয়ানদের প্রপার্টি রক্ষা করার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনারা সবকিছুই ফেল করছেন। তাহলে আমরা তো তাকিয়ে তাকিয়ে বাংলাদেশের মানুষের এরকম ভোগান্তি দেখতে পারি না, জ্বালাও পোড়াও আমরা দেখতে পারবো না। সেই ক্ষেত্রে যদি আমাদের বন্ধু প্রতিম বিদেশি শক্তির কাছে আশ্রয় নিতে হয়, নেব। আমাদেরকে বাধ্য করা হচ্ছে। যদি ভারত আমাদের বন্ধু হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ট্যাকটিক্যাল সহায়তা দিয়ে, উই হ্যাভ টু টেক ইট। যদি আমেরিকা বন্ধু হয়, উই হ্যাভ টু টেক ইট। সৌদি আরব বন্ধু হয়, উই হ্যাভ টু টেক ইট। চায়না বন্ধু হয়, উই হ্যাভ টু টেক ইট। বাংলাদেশকে এই অপশক্তি থেকে মুক্ত করার জন্য যে কোনো পদক্ষেপ প্রয়োজন, কাউন্টার যে কোনো স্টেপ দরকার, ম্যাটিকুলাস স্টেপ, উইল ডু ইট, উইল টেক ইট। কারণ আমাদেরকে বাধ্য করা হচ্ছে, সেটা আমরা করতে চাচ্ছি না। আমি হাত জোর করে জেনারেল ওয়াকারকে বলবো, বিশেষ করে প্লিজ আমাদেরকে বাধ্য করবেন না যাতে আমরা এই জেহাদিদেরকে মোকাবেলা করি। কারণ আমাদের শরীরে কিন্তু মুক্তিযোদ্ধাদের রক্ত। আমরা কিন্তু আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনীদেরকে, পাকিস্তানের দোসরদেরকে পরাজিত করেছি। আমাদেরকে এই সকল বিকৃত জেহাদি ইউথরা থ্রেট দিবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সংগ্রামের নামে, তাণ্ডবের নামে বিভিন্ন অপকর্ম করে যাবে, আর জঘন্য কথাবার্তা বলেই যাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ভালনারেবল করবে। সেটা আমরা মেনে নিতে পারি না। ভারতের যথেষ্ট সমালোচনা আমি করেছি, করব, কিন্তু এর অর্থ এই নয় বাংলাদেশকে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এর অর্থ এই নয় বাংলাদেশের সেকুলারিজমকে ধ্বংস করে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের বিকৃত ডেফিনেশনে জেহাদি স্লোগান দেবে এবং বাংলাদেশে ভালুকা সহ বিভিন্ন জায়গায় ইসলামী জোশের নামে সাধারণ মানুষদেরকে পিটিয়ে হত্যা করবে। আমরা বেশি দিন সহ্য করব না। আমরা তাহলে ডাক দিতে বাধ্য হব অসংখ্য শান্ত যে সকল বাঘ রয়ে গেছে তাদেরকে ঘুম থেকে জাগাতে আমরা বাধ্য করব। তাহলে বাধ্য হব, আমাদেরকে বাধ্য করবেন না। যেমন ইয়াসির আরাফাত বলেছিলেন জাতিসংঘে দাঁড়িয়ে, ইন মাই ওয়ান হ্যান্ড I have olive branch, on my other hand I have the freedom fighter's pistol. Don't let the olive branch fall. বাধ্য করবেন না। দেশ মাতৃকা রক্ষা করার জন্য আমরা যে কোনো পদক্ষেপ এই সকল জিহাদিদের বিরুদ্ধে নিতে বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না। আমি হাত জোর করে জেনারেল ওয়াকারকে বিশেষ করে বলছি, আপনার উপর আমরা আস্থা রেখেছিলাম, আমরা আর জ্বালাও পোড়াও সহ্য করব না। এই ভিডিও যদি কোনো ভারত সরকারের কোনো লোক দেখে থাকেন, তাহলে ইল্লু পিঙ্কুর বিরুদ্ধে আপনারা আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিতে পারেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, টেক দ্য নেসেসারি স্টেপ নাও।